গত সপ্তাহে একটা লোকাল ডিনারে গিয়েছিলাম। তো কফি খেতে খেতে গ্যারি নামে একজনের সাথে আলাপ হলো। গ্যারি? হ্যাঁ, গ্যারি। উনি একটা ছোট এইচভিএসি এয়ার কন্ডিশনিং এর ব্যবসা চালান। তো কথা বলতে বলতে যখন ২০২৫ সালের নতুন ট্যারিফের প্রসঙ্গটা এলো, মানুষটার চোখ মুখ একদম উজ্জ্বল হয়ে উঠল। বাহ, বেশ উৎসাহী মনে হচ্ছে। খুবই। কাউন্টারে ঝুঁকে পড়ে বেশ গর্বের সাথে বলতে লাগলো, এটা নাকি একটা দেশপ্রেমের জয়। তার মতে বিদেশি প্রতিযোগীদের উচিত শিক্ষা দেওয়ার এটাই সেরা সময়। এই ধারণাটা তো বেশ প্রচলিত, যে অন্য দেশগুলো আমাদের থেকে সুবিধা নিচ্ছে। একদম। গ্যারিও ভাবছিল, এতদিন অন্য দেশগুলো আমাদের পকেট কেটেছে, এখন তাদের থেকে পাওনা উসুল করার সময় এসেছে। তার চোখে মুখে একটা অদ্ভুত তৃপ্তি ছিল, জানেন, যেন অনেকদিন পর কোনো অন্যায়ের বিচার দেখছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ নয়। ঠিক ধরেছেন। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যটা বদলে গেল। কথা বলতে বলতেই গ্যারি তার পকেট থেকে একটা দুমড়ানো মুচড়ানো বিল বের করল। কিসের বিল? তার ব্যবসার জন্য বিদেশ থেকে আনা কিছু জরুরি যন্ত্রাংশের বিল। একটা লাইনের দিকে আঙুল দেখিয়ে বলল, গত ডিসেম্বরের তুলনায় দাম প্রায় ১৫% বেড়ে গেছে। ওহ! মুহূর্তের মধ্যে তার সেই চনমনে ভাবটা একদম উধাও। খুব অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে বলল, আমি তো কাস্টমারদের কথা দিয়েছিলাম যে দাম বাড়াবো না। ভেবেছিলাম সরকার বিদেশিদের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু এখন দেখছি চেকটা আমাকেই লিখতে হচ্ছে। আর গ্যারির এই দ্বিধাটাই আজকের অর্থনীতির সবচেয়ে বড় সত্যি। একদিকে রাজনীতির মঞ্চে ট্যারিফকে দেখানো হচ্ছে শক্তি আর দেশপ্রেমের প্রতীক হিসেবে, আর অন্যদিকে সাধারণ মানুষ দেখছে তাদের ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি অদৃশ্য ইনভয়েস। কারণ আপনি যখন এই সিস্টেমের গভীরে ঢুকবেন, দেখবেন এই শুল্ক নীতি কোনো নিরপেক্ষ অর্থনৈতিক হাতিয়ার নয়, বরং এটা এমন এক ব্যবস্থা যা ধনী আর গরিবের মধ্যে ব্যবধানটা আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাকে একটা ছোট্ট ধাঁধা দিই তাহলে। ধরুন, আমেরিকা সরকার দুটো জিনিসের ওপর শুল্ক বসাবে। একটা হলো $৫,০০০ দামের খাঁটি সাপের তামড়ার তৈরি বিলাসবহুল হ্যান্ডব্যাগ। আচ্ছা, যেটা কেবল খুব ধনীরাই কেনেন? হ্যাঁ। আর অন্যটা হলো সাধারণ মানুষের ব্যবহৃত $২০ একটা প্লাস্টিকের হ্যান্ডব্যাগ। সাধারণ কাণ্ডজ্ঞান কি বলে, বিলাসবহুল জিনিসের ওপর কর বেশি হওয়া উচিত, তাই না? অবশ্যই, সেটাই তো হওয়ার কথা। কিন্তু শুনলে অবাক হবেন, ওই দামি চামড়ার ব্যাগের ওপর শুল্ক মাত্র ৫.৩%। আর প্লাস্টিকেরটার উপর? সাধারণ মানুষের প্লাস্টিক ব্যাগের ওপর শুল্ক ১৬%, প্রায় ৩ গুণ বেশি। বলেন কি? এটা তো অবিশ্বাস্য। কেন আমাদের সিস্টেম সস্তায় কেনা জিনিসের উপর বেশি জরিমানা বসাচ্ছে আর ধনীদের বিলাসিতাকে ছাড় দিচ্ছে? শুধু তাই না, স্টেনলেস স্টিলের চামচের ট্যাক্স বেশি, কিন্তু রূপোর চামচে কম। আজ আমরা সেই জম্বি ট্যারিফ আর অর্থনীতির পেছনের অন্ধকার ইতিহাস নিয়ে কাটাছেড়া করব, যা হয়তো আপনার অজান্তেই প্রতিদিন আপনার পকেট কাটছে। মানে, আমি যদি টাকা বাঁচানোর জন্য একটা সস্তা প্লাস্টিকের ব্যাগ কিনি, তাহলে আমাকে একজন ধনী ব্যক্তির চেয়ে ৩ গুণ বেশি হারে শুল্ক দিতে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। এটা তো নিশ্চয়ই একটা বিচ্ছিন্ন উদাহরণ, তাই না? নাকি পুরো সিস্টেমটাই এমন অদ্ভুত? দুর্ভাগ্যবশত এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি কাঠামোগত প্রবণতা। গবেষকরা একে বলেন রিগ্রেসিভ ট্যাক্সেশন বা পশ্চাৎগামী কর ব্যবস্থা। রিগ্রেসিভ ট্যাক্সেশন? এর সহজ অর্থ হল, করের বোঝা আয়ের অনুপাতে ধনীদের চেয়ে গরিবদের উপর অনেক বেশি পড়ে। হ্যান্ডব্যাগের উদাহরণটা তো বলতে পারেন হিমশৈলের চূড়ামাত্র। তাহলে তো আরও গভীরে যেতেই হচ্ছে। আর কোন কোন পণ্যের ক্ষেত্রে এই বৈষম্যটা দেখা যায়? তালিকাটা বেশ লম্বা। যেমন ধরুন পোশাক। পলিয়েস্টারের মতো সস্তা সিনথেটিক কাপড় দিয়ে তৈরি পোশাকের উপর ৩২% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। ৩২%? হ্যাঁ, কিন্তু সিল্ক বা লিনেনের মতো দামি কাপড়ের পোশাকের উপর শুল্ক মাত্র ২ থেকে ৪%। একই কথা কি জুতোর ক্ষেত্রেও সত্যি? একদম। সাধারণ মানুষের কেনা সস্তা ক্যানভাসের স্নিকার্সের ওপর শুল্ক ৪৮% পর্যন্ত হতে পারে। ৪৮%? ভাবা যায়, যেখানে হয়তো দামি ইটালিয়ান লোফারের উপর শুল্ক অনেক কম। এমনকি বাচ্চাদের খেলনা বা বাড়ির সাধারণ জিনিসপত্র যেমন কাচের বাসন বা সস্তা ফার্নিচারের ওপরও তুলনামূলকভাবে বেশি শুল্ক বসে। তার মানে সিস্টেমটা এমনভাবে তৈরি যা মিতব্যয়ী হওয়ার জন্য বা কম দামে জিনিস কেনার জন্য একরকম শাস্তি দিচ্ছে। ঠিক, কিন্তু এর সামাজিক প্রভাবটা কি? এটা কি শুধু কিছু ডলারের এদিক ওদিক, নাকি এর চেয়েও গভীর কোনো সমস্যা তৈরি করছে?
এর প্রভাবটা বেশ গভীর, কারণ নিম্ন আয়ের পরিবারগুলো তাদের আয়ের একটা বড় অংশ এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই খরচ করে। তাদের বাজেটে বিলাসিতার জায়গা খুব কম। ফলে এই উচ্চ শুল্ক সরাসরি তাদের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে আফ্রিকান আমেরিকান, হিস্প্যানিক এবং একক অভিভাবকের পরিবারগুলো এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের বাজেটের একটা বড় অংশ এখানেই চলে যায়। ঠিক তাই, এটা তাদের সঞ্চয়ের ক্ষমতা কমায় এবং অর্থনৈতিক উন্নতির পথে একটা অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হল, এমন একটা উল্টো সিস্টেম তৈরি হলো কিভাবে? এর পেছনে কি কোনো যুক্তি ছিল, নাকি এটা একটা ঐতিহাসিক ভুল যা কেউ শোধরানোর চেষ্টাই করেনি? এর উত্তরটা বেশ জটিল এবং এর শিকড় লুকিয়ে আছে অর্থনীতির ইতিহাসে। অর্থনীতিবিদরা এই ঘটনাকে বলেন হিস্টেরেসিস। হিস্টেরেসিস? হ্যাঁ, মানে ঐতিহাসিক স্থবিরতা। সহজ কথায় আমাদের আজকের এই শুল্ক কাঠামোর গোড়াটা কিন্তু সেই ১৯৩০ বা ৪০-এর দশকে পোতা। তখন আমেরিকার অর্থনীতি ছিল একদম অন্যরকম। অন্যরকম মানে? তখন আমেরিকা সস্তা পণ্য যেমন টেক্সটাইল, বোতাম, কাচের জিনিসপত্র তৈরির একটা বিশাল কেন্দ্র ছিল। ও আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো সেই সময়ের দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে বাঁচানোর জন্য এই উচ্চ শুল্কগুলো বসানো হয়েছিল। একদম। এর পেছনে মূলত দুটো ঐতিহাসিক কারণ কাজ করেছে। প্রথমটা হল সুরক্ষাবাদ বা প্রোটেকশনিজম। গ্রেট ডিপ্রেশনের পর আমেরিকার অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন দেশীয় কারখানাগুলোকে বাঁচানোই ছিল সরকারের মূল লক্ষ্য। তাই সস্তা বিদেশি পণ্যের ওপর চড়া শুল্ক। হ্যাঁ, যাতে মানুষ দেশীয় পণ্য কিনতে বাধ্য হয়। টেক্সটাইল, জুতো, স্টিলের মতো শিল্পগুলোর মালিকদের লবি খুব শক্তিশালী ছিল এবং তাদের চাপেই এই নীতিগুলো তৈরি হয়। কিন্তু তখনকার পরিস্থিতিতে তো এই যুক্তির একটা ভিত্তি ছিল, তাই না? দেশীয় কর্মসংস্থান রক্ষার জন্য। অবশ্যই ছিল, কিন্তু সমস্যাটা হলো বিশ্ব অর্থনীতি তো আর থেমে থাকেনি। প্রযুক্তি এবং বিশ্বায়নের ফলে আমেরিকার সেই সস্তা পণ্য তৈরি শিল্পগুলোর বেশিরভাগই এখন আর প্রতিযোগিতায় টিকতে পারেনি বা অন্য দেশে চলে গেছে। কিন্তু সেই শিল্পগুলোকে বাঁচানোর জন্য তৈরি করা শুল্কগুলো আজও রয়ে গেছে। ঠিক। তার মানে আমি কি ঠিক বুঝলাম, এই শুল্কগুলো অনেকটা ভূতের মতো, যে শরীরকে আশ্রয় করে এরা জন্মেছিল, সেই শরীরটা আর নেই, কিন্তু ভূতটা রয়ে গেছে আর আমাদের ঘাড় মটকাচ্ছে। এদেরকেই কি জম্বি ট্যারিফ বলা হচ্ছে? চমৎকার উপমা। হ্যাঁ, এগুলোই হলো জম্বি ট্যারিফ। আর দ্বিতীয় কারণটা কি ছিল? আর এই অদ্ভুত ব্যবস্থার দ্বিতীয় কারণটি হল ছাড় বা কনসেশন। ১৯৩৪ সালে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টস অ্যাক্ট বা আরটিএ পাশ হয়। এর অধীনে আমেরিকা অন্য উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করতে শুরু করে। রেসিপ্রোকাল বা পারস্পরিক, তার মানে এটা ছিল একটা লেনদেনের মতো। আমরা তোমাদের ছাড় দেব, তোমরা আমাদের ছাড় দেবে। একদম তাই। আমেরিকা অন্য দেশগুলোকে নিজেদের বাজারে প্রবেশাধিকার দেওয়ার বিনিময়ে তাদের বাজারে আমেরিকার পণ্যের জন্য শুল্ক কমাতে বলতো। এই দর কষাকষির সময় আমেরিকা সেই সব পণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয় যেগুলো আমেরিকাতে তৈরি হতো না। আর সেগুলো ছিল মূলত বিলাসবহুল পণ্য। ঠিক। যেমন যুক্তরাজ্যের সাথে চুক্তির সময় দামি স্কটিশ হুইস্কি বা বিশেষ ধরনের মাছ ধরার হুইলের উপর শুল্ক কমানো হয়েছিল। ফ্রান্সের সাথে চুক্তির সময় দামি পারফিউম, ইতালির সাথে চুক্তির সময় বিলাসবহুল চামড়ার পণ্যের উপর শুল্ক কমানো হয়। কারণ এগুলোর কোনো দেশীয় প্রতিদ্বন্দ্বী ছিল না, তাই ছাড় দিতেও কোনো রাজনৈতিক বাধা ছিল না। বিদ্যাপ্ত। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে, একদিকে দেশীয় শিল্পকে বাঁচাতে সস্তা পণ্যের ওপর উচ্চ শুল্ক, যা আজও রয়ে গেছে যদিও সেই শিল্পগুলো আর নেই, আর অন্যদিকে বিদেশি বন্ধুদের খুশি করতে বিলাসবহুল পণ্যের ওপর ছাড়, যা আজও বহাল আছে। প্রায় ১০০ বছরে পুরনো একটা অর্থনৈতিক সিদ্ধান্তের বোঝা। আর এই বোঝাটা কিন্তু শুধু ইতিহাসের বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। গ্যারের মতো আজকের দিনের ব্যবসায়ীরা প্রতিদিন এর ভার বহন করছেন। চলুন তাহলে আবার গ্যারির গল্পে ফেরা যাক। তার HVAC ব্যবসা তো কোনো জম্বি শিল্প নয়, এটি একটি জীবন্ত এবং জরুরি ছোট ব্যবসা। এই শুল্ক ব্যবস্থা তাকে ঠিক কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? গ্যারির মতো ব্যবসায়ীরা আসলে উভয় দিক থেকে চাপের মধ্যে আছেন। একদিকে তার ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আর যন্ত্রাংশের দাম হু করে বাড়ছে। যেমন একটা HVAC সিস্টেম বানাতে প্রচুর স্টিল এবং অ্যালুমিনিয়াম লাগে, যেগুলোর উপর ২৫% পর্যন্ত শুল্ক রয়েছে। এর উপর চীন থেকে আসা নির্দিষ্ট কিছু যন্ত্রাংশের উপর মোট করের পরিমাণ ৫৪% পর্যন্ত হতে পারে। ৫৪%? এটা তো বিশাল। বিশাল। ভিয়েতনাম থেকে এলে ৪৬%।
আর ইউরোপীয় ইউনিয়ন থেকে এলে 20%। গ্যারিকে প্রতিদিন এই জটিল শুল্কের গোলকধাঁধায় পথ চলতে হয়। এর ফলে তার ব্যবসায়িক সিদ্ধান্তে কি ধরনের প্রভাব পড়ছে, মানে এই বাড়তি খরচটার চাপ সে সামলাচ্ছে কিভাবে? প্রথমত, তার লাভের মার্জিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। বড় কোম্পানিগুলো হয়তো এই বাড়তি খরচটা হজম করে নিতে পারে, কিন্তু গ্যারির মতো ছোট ব্যবসায়ীর জন্য এটা একটা অস্তিত্বের সংকট। তার সামনে দুটো কঠিন পথ খোলা, হয় নিজের লাভ প্রায় শূন্যে নামিয়ে এনে এই খরচ বহন করা, অথবা পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা। যেটা সে করতে চায়নি। একদমই না। গ্যারি আমাকে বলছেও সে গত বছর একজন নতুন টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার কথা ভাবছিল, কিন্তু এই বাড়তি খরচের কারণে সেই পরিকল্পনা তাকে বাতিল করতে হয়েছে। কি একটা বৈপরীত্য! যে শুল্ক কর্মসংস্থান রক্ষার কথা বলে চাপানো হচ্ছে, তা আসলে নতুন কর্মসংস্থান তৈরিতে বাধা দিচ্ছে। আর গ্যারির গ্রাহকদের ওপরের প্রভাব কি? প্রভাবটা সরাসরি। প্রথমত, একটা নতুন এসি লাগানো বা পুরনোটা সারানোর খরচ অনেক বেড়ে গেছে। অনেক পরিবার গরমকালে এসি সারানোর খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে। আর দ্বিতীয়ত, যন্ত্রাংশ আসতে দেরি হচ্ছে। শুল্কের কারণে সাপ্লাই চেইন জটিল হয়ে যাওয়ায় একটা ছোট্ট পার্টস আসতে কয়েক সপ্তাহ লেগে যাচ্ছে। সে একটা ঘটনা বলছিল। কি ঘটনা? একবার এক চরম তাপ প্রবাহের সময় এক বয়স্ক দম্পতির বাড়ির এসি খারাপ হয়ে গিয়েছিল। একটা কম্প্রেসার মোটর বদলাতে হতো, কিন্তু যন্ত্রাংশটা কাস্টমসে আটকে থাকায় গ্যারি 3 সপ্তাহ কিছু করতে পারেনি। ভাবা যায়। এই ঘটনাগুলোই হল অদৃশ্য ইনভয়েসের আসল চেহারা। রাজনীতির মঞ্চে বলা হচ্ছে বিদেশিরা বিল দেবে, কিন্তু বাস্তবে গ্যারির গ্রাহকরা গরমে কষ্ট পাচ্ছেন, আর গ্যারি তার ব্যবসা হারানোর ভয়ে দিন কাটাচ্ছে। এই পুরো সিস্টেমটা তাহলে এতটাই অযৌক্তিক এবং ক্ষতিকর মনে হচ্ছে। যদি এটা এতই স্পষ্ট হয়, তাহলে কেউ এটা বদলানোর চেষ্টা করছে না কেন? এই জম্বি শুল্কগুলো বাতিল করা কি এতই কঠিন? এটা একটা চমৎকার প্রশ্ন, আর এর উত্তরটা অর্থনীতির চেয়েও রাজনীতির গভীরে। সমস্যাটা হল কনসেন্ট্রেটেড বেনিফিটস ভার্সেস ডিফিউজড কস্টস। মানে কেন্দ্রীভূত সুবিধা বনাম বিস্তৃত ব্যয়। ঠিক। ব্যাপারটা বুঝিয়ে বলি। যে হাতে গোনা কয়েকটি আমেরিকান কোম্পানি বা ইউনিয়ন এখনও এই পুরনো শুল্কগুলো থেকে সুরক্ষা পায়, তাদের জন্য এটা কোটি কোটি ডলারের প্রশ্ন। তাই তারা ওয়াশিংটনে শক্তিশালী লবিস্ট নিয়োগ করে এই শুল্কগুলো টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করে। তাদের সুবিধাটা খুবই কেন্দ্রীভূত এবং স্পষ্ট। আর অন্যদিকে এর ব্যয়টা কোটি কোটি সাধারণ ক্রেতার মধ্যে ছড়িয়ে আছে। একদম। আপনি যখন একটা সস্তা টি-শার্ট বা একজোড়া জুতো কেনেন, তখন হয়তো শুল্কের কারণে আপনাকে কয়েক ডলার বেশি দিতে হচ্ছে। এই অঙ্কটা আলাদাভাবে দেখলে খুব বড় মনে হয় না। তাই সাধারণ মানুষ এটা নিয়ে সংগঠিত হয়ে প্রতিবাদ করে না। ঠিক তাই। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা এত সূক্ষ্মভাবে ছড়িয়ে আছে যে আমরা অদৃশ্য ইনভয়েসটা খেয়ালই করি না। ফলে মুষ্টিময় কিছু গোষ্ঠীর কেন্দ্রীভূত স্বার্থ লক্ষ লক্ষ মানুষের বিস্তৃত ক্ষতির উপর জয়ী হয়। এই রাজনৈতিক অচলাবস্থার কারণেই প্রায় 100 বছরের পুরনো একটা ভুল আজও টিকে আছে। তাহলে সবটা মিলিয়ে দাঁড়াচ্ছে গ্যারির ব্যবসার উপর চাপ, হ্যান্ডব্যাগের অদ্ভুত শুল্ক নীতি, আর এর পেছনের ঐতিহাসিক কারণগুলো আসলে একই সুতোয় গাঁথা। এটি এক অদৃশ্য ইনভয়েসের ব্যবস্থা, যা নীরবে আমাদের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। ঠিক তাই। আর আমরা সাধারণত এই অসামঞ্জস্যগুলোকে সিস্টেমের বাগ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখি। আমরা ভাবি যে হয়তো নীতিনির্ধারকরা খেয়াল করেননি, বা 1935 সালে চামচের উপর বসানো শুল্কটা বদলাতে ভুলে গেছেন। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা হয়তো অত সরল নয়। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ একটা বেশ অস্বস্তিকর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। হতে পারে এগুলো সিস্টেমের ভুল নয়, বরং এগুলোই সিস্টেমের আসল বৈশিষ্ট্য। হ্যাঁ, এমন একটি ব্যবস্থা যা পরিকল্পিতভাবেই সম্পদকে নিম্ন ও মধ্যবিত্তের কাছ থেকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করার জন্য তৈরি। এটি এমন এক ব্যবস্থা যা গ্যারির মতো দেশপ্রেমিক ব্যবসায়ী এবং তার গ্রাহকদের মধ্যে বিভেদ তৈরি করে টিকে থাকে, যাতে তারা কখনো একজোট হয়ে বুঝতে না পারে যে অদৃশ্য চালানটির বোঝা আসলে তারা একসঙ্গেই বহন করছে।